প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সের বাকি পোর্শন। অর্থাৎ প্রথমেই আমরা চলে আসব যে প্রজাতি। তাহলে প্রজাতির ধারণা, বিশেষ করে যে স্পিসিস কনসেপ্ট, সেই স্পিসিস কনসেপ্ট কি তার আগে আমরা জেনে এসেছি যে প্রজাতি কী। তাহলে হায়ারকি সম্পর্কে তোমরা জেনেছো যে ট্যাক্সোনমিক হায়ারকি, যে লিনিয়াস প্রবর্তিত যে হায়ারকিতে যে ধাপগুলো ছিল, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তাহলে এই প্রজাতি হচ্ছে যে সর্বনিম্ন ট্যাক্সন, আর সর্বোচ্চ হচ্ছে কি রাজ্য বা জগৎ। তাহলে এই যে সর্বনিম্ন যে ট্যাক্সন, সেটাকে আমরা বলছি প্রজাতি। তাহলে প্রজাতি সম্পর্কে জানতে গেলে তাহলে বিভিন্ন বিজ্ঞানী প্রজাতির যে সংজ্ঞা বা ধারণা দিয়েছেন সেই সম্পর্কে আমরা জানব। তার আগে যে প্রজাতি জিনিসটা কি, যেমন তোমরা জেনেছো দ্বিপদ নামকরণে যে গণ এবং প্রজাতি, যেমন যদি বলা হয় লেবিওরোহিতা, রুই মাছের সায়েন্টিফিক নেম বা দ্বিপদ নাম, সেই তাহলে লেবিওটা হচ্ছে গণ আর হচ্ছে রোহিতাটা হচ্ছে প্রজাতি। তাহলে এই প্রজাতি কি? প্রজাতি হচ্ছে যে একটা জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে জননগতভাবে সক্রিয়, এবং তাদেরকেই আমরা বলছি প্রজাতি। তাহলে দেখো, এই প্রজাতি সম্পর্কে এবার আমরা চলে আসি যে স্পিসিস কনসেপ্ট। এই স্পিসিস কনসেপ্টের ক্ষেত্রে যে প্রজাতি ধারণা, তাহলে বিভিন্ন বিজ্ঞানী প্রজাতির ধারণা সম্পর্কে ব্যক্ত করেছেন। তার মধ্যে দেখো যেগুলো আছে টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, তারপর হচ্ছে নমিনালিস্টিক স্পিসিস কনসেপ্ট, তারপর হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট, পাঁচে হচ্ছে জেনেটিক স্পিসিস কনসেপ্ট, আর ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট। তবে মূল যে প্রধান যে তিনটে যে স্পিসিস কনসেপ্ট অর্থাৎ প্রজাতি ধারণা, সেই সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমেই দেখো যেটা লেখা আছে যে 1 নম্বরে প্রকারভেদে টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এই টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কি? এর প্রবক্তা হলেন যে বিশেষ করে যে এখানে প্লেটো, অ্যারিস্টটল এবং লিনিয়াস, এই তিনজন বিজ্ঞানী এই টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্টের প্রবক্তা। এবং এখানে বিশেষ করে যে এটা বাহ্যিক গঠনের ওপর ভিত্তি করে এই স্পিসিস কনসেপ্ট গড়ে উঠেছে। যেমন যে জীবদের যদি বাহ্যিক গঠনটা একই রকমের হয়, তাহলে সেই জীবগোষ্ঠীকে আমরা একই প্রজাতির মধ্যে ফেলব। তাহলে এখানে প্রজাতি বলতে দেখতে সাধারণত একই রকমের হবে বা বাহ্যিক গঠনের দিক থেকে সাদৃশ্যযুক্ত জীবদের একত্রে বলা হচ্ছে তার প্রজাতি। এই টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্টের আরেকটা নাম আছে ফেনেটিক স্পিসিস কনসেপ্ট। যে ফেনেটিক মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য ওপর ভিত্তি করে যেটা। তাহলে প্রথমেই তাহলে বুঝতে পারলে যে টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কি এবং সেটা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্তু এই স্পিসিস কনসেপ্টের কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো কি কি? যেমন যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা সম্পর্কে বলে রাখি যে যৌন দ্বিরূপতা কি, যে বিশেষ করে দেখবে পুরুষ এবং স্ত্রী দেহের যে বাহ্যিক পার্থক্যসূচক বৈশিষ্ট্য, সেইগুলোকেই বলা হচ্ছে যৌন দ্বিরূপতা। যেমন কিছু কিছু দেখবে, যেমন পুরুষ আরশোলা বা স্ত্রী আরশোলা, তাদের ক্ষেত্রে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় বাহ্যিক গঠনের দিক থেকে। তাহলে এখানে বুঝতে পারছো যে যৌন দ্বিরূপতা কি। তাহলে টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্টের ক্ষেত্রে তাহলে কিন্তু মেল এবং ফিমেলের যেহেতু পার্থক্য থাকছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু তারা যে একই প্রজাতিভুক্ত হবে সেটা কিন্তু বোঝা যাবে না, কারণ এইটার ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে লিমিটেশন বা সীমাবদ্ধতা। তারপর দেখো বহুরূপতা। বহুরূপতা কি? পলিমরফিজম। তোমরা পড়ে এসেছো যে নিডারিয়া পর্বের যে প্রাণীদের বহুরূপতা লক্ষ্য করা যায়। যেমন যে জীবের জীবনচক্রের কিছু অযৌন দশা, যৌন দশা থাকে এবং তাদের গঠনগতভাবে তারা ভিন্ন বৈশিষ্ট্যযুক্তের হয়। তাহলে দেখো এই বহুরূপতার যে দুটো দশা, বিশেষ করে দেখবে যে ওবেলিয়া, তার জীবনচক্রের পলিপ দশা আছে আর মেডুসা দশা আছে। এই পলিপ এবং মেডুসা দশা যে দেখতে কিন্তু ভিন্ন। তাহলে পলিপ দশা দেখতে অনেকটা ডালপালা বা শাখার মতো গঠনযুক্ত, আর মেডুসা দশাটা হচ্ছে ছাতার মতো আকৃতির বা ব্যাঙের ছাতার ওপরের যে পোর্শনটা থাকে সেই রকম। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু তারা একটাই জীব। তাহলে জীবনচক্রের যে বিভিন্ন যে রূপভেদ, সেটাকেই আমরা বলছি বহুরূপতা। তাহলে বহুরূপতা দেখে কিন্তু পলিপ আর মেডুসা যেহেতু আলাদা গঠনযুক্ত, তাহলে এখানে কিন্তু টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্টটা কিন্তু
কি ভুল হয়ে যাবে। তাহলে পলিপকে দেখে মনে হবে একটা আলাদা প্রজাতি, আর মেডুসাকে দেখে মনে হবে আলাদা প্রজাতি। তাহলে এখানে এটা হচ্ছে যে এর সীমাবদ্ধতা বহুরূপতার ক্ষেত্রে দেখা যায়। বয়স পার্থক্য, এজ ডিফারেন্স। দেখবে বিভিন্ন প্রাণী, কম বয়সী প্রাণী এবং বেশি বয়সী প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্যের মানে বহু ফারাক লক্ষ্য করা যায়। তাহলে যদি একটা কম বয়সী প্রাণীকে দেখে মনে হবে যে বেশি বয়সের প্রাণীটা আলাদা, ভিন্ন প্রজাতিভুক্ত, তাহলে সেই ক্ষেত্রে এটার লিমিটেশন লক্ষ্য করা যাচ্ছে। তারপর দেখো সিবলিং প্রজাতি। সিবলিং প্রজাতি কাদের বলা হয়? যে সকল প্রজাতিগুলো গঠনগতভাবে এক কিন্তু জননগতভাবে পৃথক, তাদেরকে বলা হয় সিবলিং প্রজাতি বা সিবলিং স্পিসিস। তাহলে দেখো যেহেতু গঠনগতভাবে এক, তাহলে দেখে মনে হবে কি যে তারা একই প্রজাতিভুক্ত, কিন্তু না, তারা জননগতভাবে যেহেতু পৃথক তারা ভিন্ন প্রজাতিভুক্ত। যেমন পরে আমরা আসবো সিবলিং প্রজাতি সম্পর্কে বলবো, যেমন ড্রসোফিলা পার্সেমিলিস আর ড্রসোফিলা সিউডোবস্কিউরা, এই দুটো প্রজাতি যে প্রাণী বা ড্রসোফিলা মাছি, তাদের কিন্তু গঠনগত দিক থেকে কিন্তু দেখতে একই রকমের হয়, কিন্তু জননগতভাবে তারা পৃথক। তাহলে এই টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্টের কিন্তু সীমাবদ্ধতাগুলো কি হলো, যে যৌন দ্বিরূপতা, বহুরূপতা, বয়স পার্থক্য আর সিবলিং প্রজাতির ক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপর আমরা চলে আসি নামবাদ ভিত্তিক বা নমিনালিস্টিক। এই নমিনালিস্টিক স্পিসিস কনসেপ্ট এর প্রবক্তা হলেন অক্কাম। তাহলে বিজ্ঞানী অক্কাম এই কনসেপ্টটা দিয়েছেন। ওনার মতে তিনি বলছেন প্রকৃতি দ্বারাই জীব বা প্রজাতির সৃষ্টি হয়েছে। তাহলে প্রকৃতি দ্বারা যে জীব বা প্রজাতির যে সৃষ্টি, সেই ধারণার প্রবক্তা হলেন অক্কাম। এটাকে বলা হয় নমিনালিস্টিক স্পিসিস কনসেপ্ট। এইটার হচ্ছে কি, এটা হচ্ছে অবাস্তব, যেটার কোনো বাস্তবতা নেই। তারপর আমার 3 নম্বরে চলে আসছি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট বা জৈবিক প্রজাতির ধারণা, এই জৈবিক প্রজাতির ধারণার প্রবক্তা হলেন মায়ার এবং অসলক। তাহলে দেখো এই দুজন বিজ্ঞানী যে ধারণাটা দিয়েছেন এটাই কিন্তু আধুনিক এবং সর্বজন স্বীকৃত। তাহলে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কি? তাহলে বলছেন এখানে জীবগোষ্ঠী, যে স্পিসিস হচ্ছে একটা জীবগোষ্ঠীর জীব যারা কিন্তু নিজেদের মধ্যে জনন কার্য করতে পারে, কিন্তু ভিন্ন জীবগোষ্ঠীর জীবেদের থেকে তারা জননগতভাবে বিচ্ছিন্ন। তাহলে এই রকম যে অন্তঃপ্রজননক্ষম জীবদের একত্রে বলা হচ্ছে তার প্রজাতি বা স্পিসিস। তাহলে দেখো যে জৈবিক প্রজাতির ধারণার ক্ষেত্রে যেটা বলা যাচ্ছে যে সকল জীবেরা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে জনন ক্রিয়া করতে পারে, তারাই হচ্ছে একটা প্রজাতি। তাহলে কিন্তু এই যে স্পিসিস কনসেপ্ট, সেই স্পিসিস কনসেপ্টেরও সীমাবদ্ধতা আছে। কারণ জনন কার্য করবে কখন বোঝা যাবে, বিশেষ করে যৌন জননকারী জীবের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা যারা হচ্ছে দুটো মেল এবং ফিমেলের প্রয়োজন যে জননে, সেই ক্ষেত্রে। কিন্তু তোমরা জেনে এসেছো অঙ্গজ জনন বা অযৌন জনন, এই সমস্ত ক্ষেত্রে একটিমাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাবে না যে কারা নিজেদের মধ্যে জননগতভাবে সক্রিয় বা হচ্ছে জনন ক্রিয়া করতে পারে আর কারা বিচ্ছিন্ন। তাহলে এর সীমাবদ্ধতার মধ্যে দেখো এখানে আমি লিখে দিয়েছি, যেটা হচ্ছে এক জনিত্রী জনন বা ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশান, বিশেষ করে অযৌন এবং অঙ্গজ জননকারী জীবের ক্ষেত্রে এই স্পিসিস কনসেপ্ট কিন্তু প্রযোজ্য হবে না। আর বিলুপ্ত প্রজাতি, ধরো কোনো একটা এক্সটিংক্ট প্রজাতি, একটা প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, তার কোনো নমুনা বা হচ্ছে জীবাশ্ম পাওয়া গেছে, তাহলে সেটা কোন প্রজাতির অন্তর্ভুক্ত হবে? তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে না তারা জনন ক্রিয়া কি কাদের সঙ্গে করেছে, কারা করেছে। তাহলে সেই ক্ষেত্রেও এদের লিমিটেশন বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। তাহলে জৈবিক প্রজাতির ধারণার ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলো কী কী, যে এক জনিত্রী জননের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, আর হচ্ছে বিলুপ্ত প্রজাতির ক্ষেত্রে এই ধারণা প্রযোজ্য হবে না। এটাই হচ্ছে প্রধান হচ্ছে 3টে স্পিসিস কনসেপ্টের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপোলজিক্যাল, নমিনালিস্টিক আর হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এছাড়াও বর্তমানে যেমন হচ্ছে যে ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট বা জাতিজনিগত প্রজাতি ধারণা। এইটা কি জিনিসটা, যে জীবের যে উৎপত্তি বা উদ্ভব কিভাবে ঘটেছে তার উপর বেশ করে যখন হচ্ছে প্রজাতির ধারণাটা তৈরি করা, সেটাকে বলা হচ্ছে ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট। তারপর দেখো 5 নম্বরে আমি লিখেছি জেনেটিক স্পিসিস কনসেপ্ট। তাহলে প্রজাতির জীবগোষ্ঠী যে সকল জীবের মধ্যে তাদের হচ্ছে জেনেটিক মেটেরিয়ালের গঠনের দিক থেকে সেম হবে বা এক হবে, বা বিশেষ করে জেনেটিক মেটেরিয়াল যে ডিএনএ, সেই গঠন এক থেকে যখন হচ্ছে প্রজাতির ধারণা দেওয়া হয় সেটাকে বলা হয় জেনেটিক স্পিসিস কনসেপ্ট।
আর একটা হচ্ছে ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট, অর্থাৎ অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণা। তাহলে বিবর্তনের ধারা অনুযায়ী যখন কোনো একটা প্রজাতির প্রজাতি লক্ষ্য করা যায়, তখন সেই ধারণাটাকে, কনসেপ্টটাকে বলা হচ্ছে ইভলিউশনারি স্পিসিসকে। তাহলে ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট কার ওপর বেস করে গড়ে উঠেছে? যে বিবর্তন বা অভিব্যক্তির ওপর বেস করে। জেনেটিক স্পিসিস কনসেপ্ট জেনেটিক মেটেরিয়ালের ওপর ভিত্তি করে। ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট তাদের কোন জনিত্রী জীবগোষ্ঠী থেকে সৃষ্টি হয়েছে বা উৎপত্তি বা উদ্ভব ঘটেছে তার ওপর বেস করে গড়ে উঠেছে। আর জৈবিক প্রজাতি ধারণা হচ্ছে যে সকল জীবগোষ্ঠী নিজেদের মধ্যে জননগতভাবে সক্রিয় আর ভিন্ন জীবগোষ্ঠী জীবদের থেকে জননগতভাবে বিচ্ছিন্ন, তাদেরকে বলা হচ্ছে জৈবিক প্রজাতি। আর নমিনালিস্টিক কী হলো? যেটা হচ্ছে প্রকৃতি দ্বারা প্রজাতি সৃষ্টি, এটা হচ্ছে অবাস্তব। আর টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট সম্পূর্ণরূপে কার ওপর নির্ভর করছে বা ভিত্তি করে গড়ে উঠেছে? বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে এই স্পিসিস কনসেপ্ট কী এবং তার প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা চলে আসি যে স্পিসিস সম্পর্কে প্রজাতি জেনেছো, তবে কতগুলো স্পিসিস সম্পর্কে একটু জানতে হবে। যে অ্যালোপ্যাট্রিক প্রজাতি বা অ্যালোপ্যাট্রিক স্পিসিস। অ্যালোপ্যাট্রিক স্পিসিস কাকে বলা হয়? যে ভিন্ন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত প্রজাতিদের বলা হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পিসিস। এই ভিন্ন ভৌগোলিক অঞ্চল, যেমন দেখো যে তোমরা গন্ডারের নাম শুনেছো, গন্ডার এক শৃঙ্গ হতে পারে, দ্বিশৃঙ্গ হতে পারে। তাহলে আমাদের যে রাইনোসেরস ইউনিকর্নিস আছে আমাদের জল্লাপাড়ায়, আবার দেখবে রাইনোসেরস বাইকর্নিস দ্বিশৃঙ্গ গন্ডার, সেটা আফ্রিকায়। তাহলে দেখো দুটো ভিন্ন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত যে একই গণের অন্তর্ভুক্ত যে প্রজাতি, সেগুলোকে বলা হচ্ছে অ্যালোপ্যাট্রিক প্রজাতি। তাহলে এই কথাটা যেন খেয়াল থাকে, ভিন্ন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত প্রজাতিদের বলা হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পিসিস। সিম্প্যাট্রিক স্পিসিস। সিম্প্যাট্রিক স্পিসিস কাকে বলা হয়? যে একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রজাতিদের একত্রে বলা হচ্ছে কি? যে সিম্প্যাট্রিক স্পিসিস। তাহলে দেখো একই ভৌগোলিক অঞ্চল, ধরো কোনো একটা জলাশয়, সেখানে রুই মাছ আছে লেবীয় রহিতা, আবার বাটা মাছ আছে ধরো লেবীয় বাটা। তাহলে দেখো একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থিত লেবীয় হচ্ছে এদের গণ, একই গণের অন্তর্ভুক্ত দুটো প্রজাতি, তাহলে এটা হচ্ছে সিম্প্যাট্রিক স্পিসিস। আবার প্যারাপ্যাট্রিক স্পিসিস। প্যারাপ্যাট্রিক স্পিসিস কাকে বলা হয়? পরিবেশগত বিচ্ছিন্নতার জন্য সৃষ্ট যে প্রজাতি। পরিবেশগত বিচ্ছিন্নতা, এটা বিচ্ছিন্নতা আমরা পরে জানবো, যে বিভিন্ন পরিবেশগত কারণে যখন কোনো একটা জীবগোষ্ঠীর জীবেরা বিভিন্ন কারণে, পরিবেশগত কারণে যখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তারা পরস্পর কাছাকাছি আসতে পারছে না, সেখান থেকে যখন প্রজাতির সৃষ্টি হয়ে যাচ্ছে ভিন্ন প্রজাতি, তখন সেইগুলোকে বলা হয় প্যারাপ্যাট্রিক স্পিসিস বা প্যারাপ্যাট্রিক প্রজাতি। আর একটা চলে আসি, যেটা হচ্ছে সিবলিং প্রজাতি বা সিবলিং স্পিসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শর্ট কোশ্চেনের জন্য বা উদাহরণ হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। সিবলিং প্রজাতি কাদেরকে বলা হয়? সিবলিং প্রজাতি হচ্ছে, দেখো আমি এখানে বলে দিয়েছি, গঠনগতভাবে এক কিন্তু জননগতভাবে বিচ্ছিন্ন বা পৃথক প্রজাতিদের বলা হচ্ছে সিবলিং প্রজাতি। তাহলে সিবলিং প্রজাতির উদাহরণ দেখো দিয়েছি, ড্রসোফিলা পার্সিমিলিস, ড্রসোফিলা সিউডো অবস্কিউরা। তাহলে এই দুটো যে ড্রসোফিলা মাছির যে প্রজাতি, তাদেরকে বাইরের দিক থেকে দেখলে কিন্তু কোনোদিন বোঝা যাবে না তারা যে ভিন্ন প্রজাতিভুক্ত। কখন বোঝা যাবে? তারা কিন্তু নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে কিন্তু জননগতভাবে বিচ্ছিন্ন, পৃথক, জননক্রিয়া করতে পারে না। তাহলে যারা গঠনগতভাবে এক, জননগতভাবে পৃথক এমন প্রজাতিদের বলা হয় সিবলিং প্রজাতি বা সিবলিং স্পিসিস। তাহলে এই উদাহরণটা ভালো করে মনে রাখবে। আরও উদাহরণ আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো যে প্রজাতি সৃষ্টি। এই যে বললাম যে প্রজাতি কি হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে? তার হচ্ছে সৃষ্টির বিভিন্ন কারণ আছে। সেই প্রজাতি সৃষ্টিকে বলা হচ্ছে স্পিসিয়েশন বা প্রজাতি সৃষ্টি। এই স্পিসিয়েশনের প্রধান দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে আইসোলেশন বা বিচ্ছিন্নকরণ বা বিচ্ছিন্নতা, আর একটা হচ্ছে মিউটেশন। দেখো আইসোলেশন আর হচ্ছে মিউটেশন দুটো। এই মিউটেশন সম্পর্কে বলে রাখি, পরিব্যক্তি। যে পরিব্যক্তি সম্পর্কে তোমরা হালকা জেনে এসেছো যে পরিব্যক্তি বা মিউটেশন কি। যদি কোনো কারণেই হোক বা স্বতঃস্ফূর্তভাবে যাই হোক না কেন, কোনো জিন, জেনেটিক মেটেরিয়াল বা হচ্ছে ক্রোমোজোম, তার গঠনগত বা সংখ্যার যদি কোনো পরিবর্তন ঘটে যায়, তখন সেটাকে বলা হয় মিউটেশন। আর মিউটেশন বা জিন বা ক্রোমোজোমের পরিবর্তন ঘটা মানেই সেখানে বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে যাবে, তখন একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন সম্পর্কে আমরা পরে ক্রোমোজোম চ্যাপ্টারটায় জানবো। আর যে মূল যে বিষয় এখানে হচ্ছে আইসোলেশন।
আইসোলেশনটা কি? বিচ্ছিন্নকরণ। ধরো যে কোনো একটা জীবগোষ্ঠী একসঙ্গে থাকতো, বিভিন্ন কারণে তারা পৃথক হয়ে পড়েছে, এবং পৃথক হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু আর কাছাকাছি আসতে পারছে না বা জননক্রিয়া করতে পারছে না। তাহলে সেইটাকে আমরা এক কথায় বলছি বিচ্ছিন্নতা বা আইসোলেশন। এবার দেখো এই বিচ্ছিন্নতাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ আইসোলেশন, অর্থাৎ জনন পূর্ব বা প্রজনন পূর্ব বিচ্ছিন্নতা। জনন পূর্ব মানে কি? যে কোনো কারণে তারা এমনভাবে ধরো একটা জীবগোষ্ঠী, যে বহু জীব ছিল, ধরো ভূমিকম্পের ফলে একটা স্থলভাগ দুটো আলাদা হয়ে গেছে, মধ্যেখানে জলরাশির সৃষ্টি হয়ে গেছে, তাহলে দুটো বদ্বীপের সৃষ্টি হয়ে গেল। তাহলে সেই দুটো দ্বীপের মধ্যে তাহলে যে জীবগুলো আলাদা হয়ে গেল, দীর্ঘদিন ধরে তারা ওই একটা বদ্বীপের মধ্যে যে জীবগুলো তারা নিজেদের মধ্যে জননক্রিয়া করছে, অন্য দ্বীপের যে দ্বীপগুলো তারা নিজেদের মধ্যে জননক্রিয়া করছে। তাহলে দীর্ঘদিন থাকতে থাকতে দেখা যাচ্ছে তারা যদি কোনো কারণে আবার কাছাকাছিও আসে, তারা কিন্তু আর জননক্রিয়া করতে পারছে না। তাহলে দুটো ভিন্ন প্রজাতির সৃষ্টি হয়ে গেল। সেটা হচ্ছে কি? প্রজনন পূর্ব বিচ্ছিন্নতা। এর ভাগ আছে, আমি আসছি পরে। আর পোস্ট রিপ্রোডাক্টিভ আইসোলেশন, যদি কোনো কারণে নিকট সম্পর্কের জীবগোষ্ঠীদের মধ্যে ধরো জননক্রিয়া হয়ে গেল, জননক্রিয়া হয়ে গেলেই যে অপত্য সৃষ্টি হবে এমন কোনো কথা নেই, তাহলে সেই ক্ষেত্রে যে বিচ্ছিন্নতাটা আসছে সেটাকে বলা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ আইসোলেশন বা প্রজনন উত্তর বিচ্ছিন্নতা। তার আবার বিভিন্ন ভাগগুলো আছে, আমরা আসছি একে একে। তাহলে দেখো, প্রথমেই দেখো যে প্রজনন পূর্ব বিচ্ছিন্নতা, যেটা জিওগ্রাফিক্যাল আইসোলেশন বা ভৌগোলিক বিচ্ছিন্নতা। ভৌগোলিক বিচ্ছিন্নতা কি? তোমাদের এটা বলে দিয়েছি, যে যেমন বললাম যে ভূমিকম্পের ফলে ধরো কোনো একটা ভূভাগ দুটো আলাদা ভাগে বিভক্ত হয়ে গেল, তাহলে সেখানে বিভিন্ন প্রজাতি দুটো ভূভাগে চলে গেল, তার ফলে কি হচ্ছে? তারা হচ্ছে আলাদা আলাদা প্রজাতির সৃষ্টি করে দিচ্ছে। তাহলে সেই ধরনের যে আইসোলেশন বা বিচ্ছিন্নতাটা হলো, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল। বা কোনো কারণে ধরো সমুদ্রের যে লবণতার পরিমাণ হঠাৎ করে একটা রিজিয়ন বরাবর দেখা গেল যে লবণাক্ত বা লবণতার পরিমাণ প্রচুর বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে যে একই জীবগোষ্ঠীর জীবেরা দু সাইডে চলে গেল, তারা আর কিন্তু কাছাকাছি আসতে পারছে না। তাহলে সেই ধরনের আইসোলেশনকে বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন বা ভৌগোলিক বিচ্ছিন্নতা। এরপর চলে আসি ইকোলজিক্যাল আইসোলেশন। দেখবে একটা জলাশয়ের বিভিন্ন ইকোলজিক্যাল নিচ আছে, তাহলে বিভিন্ন ইকোলজিক্যাল নিচে জীবেরা অবস্থান করছে বা প্রজাতি অবস্থান করছে, তার ফলে তারা কাছাকাছি আসতে পারছে না, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল আইসোলেশন। তার ফলে জননক্রিয়া করতে পারছে না বলে একটা আইসোলেশন বা বিচ্ছিন্নতা আসছে। ইথোলজিক্যাল আইসোলেশন, দেখবে তোমরা বর্ষাকালে যে ব্যাঙের যে প্রজনন ঋতু হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে দেখবে পুরুষ ব্যাঙেরা ডাকতে পারে, স্ত্রী ব্যাঙেরা ডাকতে পারে না। তাহলে পুরুষ ব্যাঙের ম্যাটিং কল যেটাকে বলা হয়, মিলন ডাক, সেই মিলন ডাক শুনে স্ত্রীরা অগ্রসর হয় এবং তারপর জননে লিপ্ত হয়। কিন্তু এই ইথোলজিক্যাল, বিশেষ করে ম্যাটিং কল বা হচ্ছে যেটাকে বলা হয় জনন বা মিলন ডাক, সেই মিলন ডাকের কিন্তু সাউন্ডটা বা শব্দটা বিভিন্ন রকমের হওয়ার জন্য তাহলে নিকট সম্পর্কের জীবেরা কিন্তু একে অপরের সঙ্গে জননক্রিয়া করতে পারে না, তারা নিজস্ব প্রজাতির জীবের সঙ্গেই জননক্রিয়া করতে পারে। তাহলে এইখানে যে বিচ্ছিন্নতা আসছে ইথোলজিক্যাল আইসোলেশন। তারপর দেখো সিজনাল আইসোলেশন, যে বিভিন্ন প্রাণীর প্রজনন ঋতু বিভিন্ন, তাহলে বিভিন্ন ঋতু হওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন ঋতুতে তারা জননক্রিয়া করতে পারে। তাহলে এখানে একটা যে আইসোলেশন বা বিচ্ছিন্নতা আসছে সেটা হচ্ছে সিজনাল বা ঋতুভিত্তিক বিচ্ছিন্নতা। আর একটা হচ্ছে মেকানিক্যাল আইসোলেশন, যান্ত্রিক বিচ্ছিন্নতা। সেটা কি? যে বিভিন্ন প্রাণীর যে সঙ্গম অঙ্গ বা কপুলেটরি অর্গ্যান ভিন্ন হওয়ার জন্য তারা মিলিত হতে পারে না, সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল আইসোলেশন বা যান্ত্রিক বিচ্ছিন্নতা। তাহলে তোমরা দেখো এখানে যে মিলন পূর্ব বা হচ্ছে প্রজনন পূর্ব বিচ্ছিন্নতা যেটাকে বলা হচ্ছে, সেই ভাগগুলো সম্পর্কে জানলে তাহলে হ্যাঁ, আগে একটা মূল কথাটাই তো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, যে আইসোলেশনটা কী। তাহলে আইসোলেশনের ফলেই কিন্তু স্পিসিয়েশন বা প্রজাতি সৃষ্টি হয়। তাহলে এইটা হলো একটা যে প্রি রিপ্রোডাক্টিভ আইসোলেশন। এবার ধরো কোনো কারণে মিলন ঘটে গেল, নিকট সম্পর্কের দুটো ভিন্ন প্রজাতি জীবেদের মধ্যে মিলন ঘটে গেছে, কিন্তু তারপরেও যে আইসোলেশনটা আসে সেটাকে বলা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ আইসোলেশন। যেমন গ্যামেটিক মর্টালিটি, গ্যামেটের মৃত্যু। ধরো কোনো কারণে পুরুষ দেহ থেকে শুক্রাণু স্ত্রী দেহে প্রবেশ করলো, কিন্তু সেখানে শুক্রাণুগুলো ওই বাঁচছে না, মরে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে গ্যামেটিক মর্টালিটি। তারপরে অপত্য সৃষ্টি হবে কি? হবে না। তারপর হচ্ছে জাইগোটিক মোর্টালিটি, কোনো কারণে শুক্রাণু ডিম্বাণুর মিলনও হলো, জাইগোট ফর্মেশন করলো, কিন্তু জাইগোটটা সার্ভাইভ করতে পারলো না, মারা গেল, তাহলে সেটাকে বলা হচ্ছে জাইগোটিক মোর্টালিটি বা জাইগোটের মৃত্যু ঘটে গেল। তারপরে ধরো কোনো কারণে
হয়তো গ্যামেটও সক্রিয় রইল, নিষেকের ফলে জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে আবার অপত্যও সৃষ্টি হলো, কিন্তু অপত্য যে সৃষ্টি হলো সেই অপত্যটা হচ্ছে স্টেরাইল, মানে বন্ধা, তার কিন্তু বংশ বিস্তার করার ক্ষমতা নেই। তাহলে সেই যে আইসোলেশনটা সেটা হচ্ছে স্টেরিলিটি বা বন্ধাত্ব। তাহলে এইগুলো হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ আইসোলেশন। তাহলে এই ধরনের আইসোলেশনের ফলেই সৃষ্টি হচ্ছে প্রজাতি বা স্পিসিস। সেই প্রজাতি সৃষ্টিকেই বলা হয় স্পিসিয়েশন। আচ্ছা, এরপর আমরা যে টপিকটায় চলে আসবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান বা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমাদের আগেও বলেছি শ্রেণীবিন্যাস কাকে বলে, আর শ্রেণীবিন্যাসের গুরুত্বটা করতে হবে। দেখো, ট্যাক্সোনমির গুরুত্ব আর শ্রেণীবিন্যাসের গুরুত্ব সেম, এগুলো নতুন করে কিছু ভাবার নেই। যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী, গুরুত্ব কী, এইগুলো হচ্ছে ট্যাক্সোনমির মতোই একই জিনিস। প্রথমেই চলে আসি এর প্রকারভেদ। যে দেখো, এই শ্রেণীবিন্যাস এর প্রকারভেদগুলো, তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে, তাহলে বিশেষ করে সাদৃশ্যযুক্ত জীবগোষ্ঠীকে শ্রেণীবিন্যস্ত করার বা গোষ্ঠীভুক্তকরণ করার পদ্ধতিকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। এখানে প্রকারভেদগুলোর মধ্যে দেখো, কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের প্রবক্তা হলেন লিনিয়াস এবং থিওফ্রাস্টাস। দেখো, দুজন বিখ্যাত বিজ্ঞানী। থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদবিদ্যার জনক, আর লিনিয়াস হচ্ছে আধুনিক উদ্ভিদবিদ্যার জনক। এই দুজন বিখ্যাত বিজ্ঞানী যে শ্রেণীবিন্যাসের প্রবক্তা সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। এই কৃত্রিম শ্রেণীবিন্যাস কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? এটা একটি বা দুটি বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। দেখা যাচ্ছে যে কোনো একটা জীব আবিষ্কৃত হচ্ছে, তাদের মধ্যে হয়তো একটি বা দুটি বাহ্যিক বৈশিষ্ট্যের মিল আছে, তখন তাদেরকে বলা হচ্ছে একই গোষ্ঠীভুক্ত করে দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু এইটা কিন্তু মানে বিজ্ঞান ভিত্তিক, ততটা বিজ্ঞান ভিত্তিক নয়, কারণ এই একটা বা দুটো বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিন্তু গোষ্ঠীভুক্তকরণ করা সেটা কিন্তু সঠিক নয়। তারপর দেখো, প্রাকৃতিক ন্যাচারাল ক্লাসিফিকেশন। যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কি, এর প্রবক্তা হচ্ছে বেনথাম এবং হুকার। জর্জ বেনথাম এবং জেডি হুকার এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের প্রবক্তা। এনারা কি করলেন? এনারা বলছে সকল অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্যের পর্যালোচনা সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে করলেন। তাহলে এটা কৃত্রিমের থেকে কিছুটা হলেও উন্নত প্রকৃতির, সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তারপর আমরা চলে আসছি যে জাতিজনিগত শ্রেণীবিন্যাস, ফাইলোজেনেটিক। এর প্রবক্তা হচ্ছে অ্যাডলফ অ্যাংলার এবং জন হাচিনসন। তাহলে এই দুজন বিজ্ঞানী এর প্রবক্তা। এনারা কি বললেন? এনারা দেখছেন যে একাধিক অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য এবং সাদৃশ্য বৈসাদৃশ্য এবং এদের যে জীবের উৎপত্তি কীভাবে ঘটেছে, তাদের বিবর্তন কীভাবে ঘটছে, বংশগতির ভিত্তিতে করা হচ্ছে। তাহলে সামগ্রিক বিষয় ভিত্তিক যে জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে যখন গোষ্ঠীভুক্তকরণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে জাতিজনিগত শ্রেণীবিন্যাস। তাহলে দেখো, এই প্রধান যে তিনটে, কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রবক্তা, প্রাকৃতিক, আর হচ্ছে জাতিজনিগত প্রবক্তাকে, আর এবং এদের মূল বিষয়গুলো কি বা কিসের ওপর ভিত্তি করে এগুলো করা হচ্ছে সেইগুলো সম্পর্কে একটু জানে নিতে হবে প্রকারভেদ। এরপর চলে আসি যে তোমাদের বলে দিচ্ছি, মাঝে আবার কিন্তু পড়ে নেবে যে ওই শ্রেণীবিন্যাসের যে গুরুত্বগুলো যেটা বলেছি আগেই। আর শ্রেণীবিন্যাসের ভিত্তি, দেখো এই যে ক্লাসিফিকেশন করা হচ্ছে কিসের ভিত্তিতে করা হচ্ছে শ্রেণীবিন্যাস। প্রথমেই দেখো অনেকগুলো ভিত্তি আছে যে কার ভিত্তিতে করা হয়। প্রথমে দেখো অঙ্গ সংস্থানগত ভিত্তি। অঙ্গ সংস্থান মানে বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। তারপর দেখো কোষের গঠনের ভিত্তিতে করা যেতে পারে। জৈব রাসায়নিক যে বিশেষ করে জৈব অণু, বা তোমরা পড়ে এসেছো যে বায়োমলিকুলস, সেখানে তোমরা পড়েছো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, বিভিন্ন রকম এনজাইমের গঠন। তাহলে সেই তার ভিত্তিতে যখন ক্লাসিফিকেশন করা হয় সেটাকে বলা হচ্ছে জৈব রাসায়নিক ভিত্তি। ভ্রূণতত্ত্ব ঘটিত ভিত্তি, যে কোনো জীবের যে ভ্রূণের গঠন এবং ভ্রূণ কীভাবে ডেভেলপমেন্ট করছে তার উপর ভিত্তি করে যখন ক্লাসিফিকেশনটা করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ভ্রূণতত্ত্ব ঘটিত ভিত্তি বা এমব্রায়োলজিক্যাল বেস। তারপর হচ্ছে বাস্তুতান্ত্রিক, ইকোলজির ওপর ভিত্তি করে যখন করা হয়। সংখ্যাতাত্ত্বিক, নিউমেরিক্যাল, যে সংখ্যার বিচারে যখন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভিত্তি। জীবাশ্ম ঘটিত, জীবাশ্ম ঘটিত বলতে কিছু কিছু জীব আছে যে তাদের জীবাশ্ম পাওয়া যাচ্ছে, হয়তো বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে, তাহলে সেই জীবাশ্মের ওপর ভিত্তি করে অনেক সময় শ্রেণীবিন্যাস করা হয়। বা সেটা সজীবও থাকতে পারে, তাহলে জীবাশ্মের বিভিন্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে তার বয়স,
তারপরে তার হচ্ছে বিভিন্ন গঠন সম্পর্কে জেনে তখন ক্লাসিফিকেশন করা, সেটা হচ্ছে যে জীবাশ্ম ঘটিত ভিত্তি। অভিব্যক্তি নিরিখে যদি হয় সে অভিব্যক্তিমূলক ভিত্তি। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি জনিত, দেখবে প্রত্যেক জীবের ক্ষেত্রে যে অ্যান্টিজেন, আমাদের শরীরেও আছে অ্যান্টিজেন, বিভিন্ন রকমের অ্যান্টিজেন, যেটা হচ্ছে আরবিসির পর্দায় থাকে যুক্ত হয়ে, আবার অ্যান্টিবডি যেটা হচ্ছে রক্তরসে অবস্থান করছে। সেই অ্যান্টিবডি সম্পর্কে তোমরা জেনে এসেছো, আইজিএ, আইজিডি, আইজিই, আইজিএম, আইজিজি, বিভিন্ন রকমের অ্যান্টিবডি আছে। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি এর ভিত্তিতে যখন ক্লাসিফিকেশন করা হয় সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি জনিত ভিত্তি বলা হয়। তাহলে এই শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো সম্পর্কে জেনে রাখবে। আর যেটা বলে রাখি যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী, গুরুত্ব কী, সেই সম্পর্কে তোমরা একটু দেখবে। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে রাখি যে এখানে যে তোমরা জেনেছো যে কি সম্পর্কে একটু বলে রাখি। আচ্ছা, আমাদের সময়টাও একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তাহলে কি, KEY, কি কি বলতে কি বোঝো? কি হচ্ছে তখন কোনো একটা, দেখো, অজানা কোনো একটা জীব আবিষ্কৃত হলো এবং তাকে কিভাবে শনাক্ত করা হয়, তাকে কিভাবে শ্রেণীবিন্যস্ত করা হবে, তার যে এই অপরিচিত জীবকে শনাক্তকরণের করার পদ্ধতিকেই বলা হচ্ছে বা কৌশলকে বলা হচ্ছে কি। তাহলে নতুন আবিষ্কৃত কোনো জীবকে কিভাবে আমরা শনাক্ত করব যে বা শ্রেণীবিন্যস্ত করব, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি। এবং কি কত প্রকারের? কি প্রধানত দুই প্রকারের, ডাইকটোমাস কি আর একটা হচ্ছে পাঞ্চ কার্ড কি। এই ডাইকটোমাস কি সম্পর্কে একটু বলে রাখি। দেখবে কোনো একটা ডাইকটোমাস কির ক্ষেত্রে যে প্রধান দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে এবং তার মধ্যে আবার দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, আবার তার ভেতর আবার দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এইভাবে সজ্জিত হয়। তাহলে দেখো যে ডাইকটোমাস কির ক্ষেত্রে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে এবং তার মধ্যে যে প্রতিটা একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে প্রতিটা বৈশিষ্ট্যের আবার অন্তর্ভুক্ত থাকছে আরও দুটো করে বৈশিষ্ট্য, সেগুলোকে বলা হচ্ছে কাপলেট। তাহলে ডাইকটোমাস কির অন্তর্ভুক্ত থাকছে কাপলেট, একজোড়া কাপলেট, আবার প্রতিটা কাপলেটের অন্তর্ভুক্ত থাকছে একজোড়া লিড। তাহলে এইগুলো সম্পর্কে জেনে রাখতে হবে। ডাইকটোমাস কি বলতে কি বোঝো, কাপলেট কি আর লিড কি, এটা বইটা থেকে করে নেবে বা পরে আমি আরও ডিটেলে একটু বলে দেবো। আর একটা দেখো যেটা পাঞ্চ কার্ড কি। পাঞ্চ কার্ড কি বলতে কি, যে এখানে বিভিন্ন কার্ড আছে এবং কার্ডে বিভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য আছে এবং বৈশিষ্ট্য বিপরীতধর্মী পরপর বিভিন্নভাবে সজ্জিত থাকে, তার নাম্বার আছে এবং সেই কার্ডগুলো দেখে কোনো একটা অজানা ধরো জীব আবিষ্কৃত হলো, সেই আবিষ্কৃত জীবের যে কোন বৈশিষ্ট্যগুলো আছে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তারপরে তার মিল করে যে কোন কার্ডের সঙ্গে মিলছে সেটাকে চিহ্নিত করে তারপর সেটাকে শ্রেণীবিন্যস্ত করা হয় বা শনাক্ত করা হয়। তাহলে সেটা হচ্ছে পাঞ্চ কার্ড কি। এই পাঞ্চ কার্ড কি হচ্ছে, এটা খরচ ব্যয়বহুল এবং সেটা করাই থাকে, তবে এটা শনাক্ত করার হচ্ছে সুবিধাজনক পদ্ধতি। আর ডাইকটোমাস কির ক্ষেত্রে হচ্ছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে ধরে ধরে সেগুলোকে এগিয়ে যেতে হবে, তারপর সেটাকে শনাক্ত করা হয়, মানে শনাক্ত করা হয় এবং শ্রেণীবিন্যস্ত করা হয়। তাহলে দেখো আমাদের হচ্ছে এই পর্যন্তই হচ্ছে থাকছে যে, তাহলে আমরা প্রথম থেকে যে জিনিসগুলো জানলাম যে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স সম্পর্কে, যেটা যে ট্যাক্সোনমিক সিস্টেমেটিক্স, তার উপকরণ, তার প্রকারভেদ, তার হচ্ছে বিভিন্ন শাখা, ট্যাক্সোনমির গুরুত্ব, উদ্দেশ্য, আর হায়ারকি কি, হায়ারকির বিশেষ করে যে ক্যাটেগরি, ট্যাক্সন, আর মডার্ন হায়ারকির কতগুলো ধাপ, আর লিনিয়াস প্রবর্তিত হায়ারকির ধাপগুলো সম্পর্কে আমরা জেনেছি। দ্বিপদ নামকরণ সম্পর্কে তোমরা ক্লাস 10 থেকে জেনে আসছো, সেই দ্বিপদ নামকরণ সম্পর্কে যে বিশেষ করে আন্তর্জাতিক নিয়মগুলো জানতে হবে। আর এখানে বিশেষ করে সিনোনিম, হোমোনিম, টোপোনিম, টাউটোনিম আর টাইপ স্পেসিমেন সম্পর্কে আমরা জেনেছি। আর যেটা আজকে জানলাম যে প্রজাতি কি, প্রজাতির ধারণা, স্পিসিস কনসেপ্ট, আর বিভিন্ন রকমের আরও যে প্রজাতি, আর স্পিসিয়েশন কাকে বলে, প্রজাতি সৃষ্টি তার প্রধান কারণ, আর আইসোলেশনের প্রকারভেদগুলো, আর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম। আর শেষে যেটা জানলাম সেটা হচ্ছে কি। তাহলে আজকে এই পর্যন্তই রইল, তোমাদের মোটামুটি ট্যাক্সোনমি সিস্টেমেটিক চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আর যেটুকু যদি টুকটাক কিছু বাকি থেকে থাকে সেটা পরে আরও ডিটেলে আলোচনা হবে। আজ এই পর্যন্ত।